সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম সংলাপ দেখার জন্য। সাথে আছি আমি মোহাম্মদ কামাল উদ্দিন। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চট্টগ্রাম তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সহ নানান বিষয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় নির্বাচনকালী অর্থনীতি। এই নিয়ে আলোচনা করার জন্য আমরা দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মোহাম্মদ ইসমাইল, চেয়ারম্যান বাংলাদেশ কৃষি ব্যাংক। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাংবাদিক প্রণব মজুমদার, অর্থনীতি বিশ্লেষক ও সম্পাদক অর্থকাগজ। আপনারা দুজনকে চট্টগ্রাম সংলাপের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি সরাসরি আমরা আলোচনায় চলে যাই, বিশেষ করে আমাদের সাংবাদিক প্রণব মজুমদারের কাছে, যেহেতু আপনি অর্থনীতি বিশ্লেষক। আগামী নির্বাচনকালীন যে অর্থনীতির কথা আমরা আজকে এখানে তুলে আনলাম, যেহেতু চট্টগ্রাম একটা অর্থনীতির ক্ষেত্রে চট্টগ্রাম ভূমিকা রাখে, তার কারণে আমার যে আলোচনাটা এখানে, এই অর্থনীতির উপর কী ধরনের প্রভাব পড়তে পারে? দেখুন, আমাদের বাংলাদেশের অর্থনীতি একসময় চিটাগাং কেন্দ্রিক ছিল, এখনও যে নাই তা না। পাইকারি বাজারে যে খাতুনগঞ্জের কথা বলা হয় এবং চিটাগাংয়ের পোর্ট হচ্ছে আমাদের অর্থনীতির হার্ট। তো সেখান থেকেই কিন্তু ঢাকাতে সমস্ত এখন ডিসেন্ট্রালাইজেশন হয়ে গেছে। ডিসেন্ট্রালাইজেশন হওয়ার কারণে এখন প্রত্যেকটা জায়গায় কিন্তু পাইকারি ব্যবসাও আছে, সব ধরনের ব্যবসা আছে। আমাদের বাংলাদেশে গত 15 বছরে অবাক কাঠামোগত যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের সুফল কিন্তু ব্যবসায়ীরা ভোগ করছেন। তো এই অবস্থায় আমাদের সামনে রাজনীতি, এই নির্বাচন, এই সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে এখন আমাদের অনেক রকমের প্রেডিকশান আমাদের মধ্যে আছে যে নির্বাচনকালীন অর্থনীতিটা কী হবে। আমার যে চিন্তাভাবনা, যে আমাদের বর্তমান যে অর্থনীতি যেভাবে চলছে, এই মুহূর্তে নির্বাচনে প্রার্থীর যোগ্যতার জন্য এখন ব্যাংকগুলিতে কিন্তু প্রত্যেকটা খেলাপি গিয়ে তাদের ঋণ পরিশোধ করে তারা নির্বাচনে যোগ্যতা অর্জন করবেন। এটা একটা প্লাস পয়েন্ট। এবং আমাদের অর্থনীতির অ্যাক্টিভিটিস কিন্তু এই নির্বাচনের কে ঘিরে আগে কিন্তু বড় ধরনের ঋণ আদায় হয়। আমাদের সাথে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব আছেন কৃষি ব্যাংকের, উনি হয়তো এই বিষয়টা বিস্তারিতভাবে আলাপ করবেন। কী কারণে ঋণ খেলাপিরা ঋণগ্রস্ত হন সেটাও উনি জানেন। এবং আমি মনে করি যে বাংলাদেশে এখন নির্বাচনকে কেন্দ্র করে আমাদের অর্থনীতি একটু সুসংগত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনি দেখেন যে কিছুদিন আগে কিন্তু শেয়ার বাজার কিন্তু একটু ঢিমাতালে ছিল, চাঙ্গা ভাব ছিল না, একটা পতনের, আমাদের জেড গ্রুপের শেয়ারগুলির অবস্থা খুব বাজারে খুব প্রভাব বিস্তার করছিল। এখন কিন্তু ফান্ডামেন্টাল শেয়ারগুলো কিন্তু অবস্থা কিন্তু ভালো, কারণ সবাই কিন্তু ধারণা করেছিল যে অংশদারিত্বমূলক নির্বাচন হবে কি না, এরকম একটা সংশয় ছিল। এখন এই সংশয়টা আমাদের মধ্যে নেই। এখন একটা স্বতঃস্ফূর্ততা কিন্তু প্রত্যেকটা দলের মধ্যে কিন্তু তৈরি হয়েছে। এই অবস্থায় এখন আমাদের রাজনীতি নির্বাচন কেন্দ্রিক। তো সুতরাং আমাদের যে অর্থনৈতিক কাঠামো, আমাদের প্রচুর, আপনি বলতে পারেন যে আমাদের প্রচুর পরিমাণ ঋণ খেলাপি ছিল এক সময়। হ্যাঁ, ঋণ লোনগুলো ঠিকমতো দেওয়া হয়নি এবং আদায় প্রক্রিয়াটাও কিন্তু আগের ওরকমভাবে হয় না। কিন্তু আমার যা ধারণা, নির্বাচনকে সামনে রেখে এখন আমাদের অর্থনীতির গতিপথ আরও সুসম্মত হবে। নির্বাচনকে সামনে রেখে আমি বাংলাদেশ কৃষি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল সাহেবের কাছে যাচ্ছি। নির্বাচনকে সামনে রেখে অর্থনীতির ক্ষেত্রে আপনাদের ব্যাংকের কতটুকু সফলতা আসতেছে, বিশেষ করে আপনার কৃষি ব্যাংক? এখানে সফলতা বিফলতার প্রশ্নটা কিন্তু হয়েছে যে কথাটা আপনি বোঝাতে চাইছেন, আমার ধারণা সেটা হলো যে যেহেতু কোনো ঋণ খেলাপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সুতরাং যারা ঋণ খেলাপি আছে চট করে তারা টাকাটা দিয়ে এই করবে। এখন আসলে তার সব লোন সবটা তাকে পরিশোধ করতে হয় না, তাকে হলে রিশিডিউল করতে হয়। অর্থাৎ আপনাকে যদি মনে করেন আপনি 10 কোটি টাকা পাবে, সেখানে যদি আপনি 10%, কোথাও 5%, কোথাও 30%, একটা কেসের উপর পুরো তফসিল করেন, সে ওই টাকাটা দিয়ে নিয়ে যায়। ফাইনাল রেসে যারা যাবে তারা যদি বিজনেসম্যান হয়ে থাকে তাহলে সে ওই টাকাটা দিতে বাধ্য হবে এবং সেক্ষেত্রে কিছু টাকা ব্যাংকে আসবে। বাট এটা খুব বড় ধরনের কিন্তু অর্থনীতি, আমাদের এখন অর্থনীতির যে সাইজ না, এটা বড়। আচ্ছা, আপনার ব্যাংকে বড় বড় প্রজেক্ট বলেন, ছোটখাটো প্রজেক্ট বলেন, এভারেজে কত পরিমাণ ঋণ খেলাপি আছে?
আমাদের ইনকাম এটা সবচেয়ে সব ব্যাংকের কাছে যে ধরেন সেটা পার্সেন্টেজ ধরলে সবচেয়ে পার্সেন্টেজ ভালো। আমার পার্সেন্ট এখন 19-এর মতো আছে, 19%, এবং এটা কিন্তু হাইয়েস্ট কৃষি ব্যাংকে। কারণ হয়েছে আমাদের গ্রামাঞ্চল যেটা কৃষকদের মধ্যে, এবং আমাদের কিছু লোন এই ইন্ডাস্ট্রিয়ালিস্টদের ভিতরে গত কয়েক বছর সেটা আটকে গেছে। কেমনে গেছে? ইন্ডাস্ট্রিয়াল কৃষি ব্যাংক কিভাবে ইন্ডাস্ট্রিয়ালদের কাছে যায়? কৃষি ব্যাংক কিন্তু স্পেশালাইজড ব্যাংক হলো, এর ম্যান্ডেট কিন্তু ইসেও আছে। আমি ওই যে ইন্ডাস্ট্রিয়াল কৃষি নির্ভর ইন্ডাস্ট্রি সেটা তো দিতেই পারে, ইনফ্যাক্ট যে কোনো জায়গায় দেওয়া যায়। কারণ আমি তো ব্যাংকিং অ্যাক্টের আন্ডারে কাজ করতেছি এবং আমার লাইসেন্স আছে। হয়তো কোনো এক সময় যে ম্যানেজমেন্ট ছিল তারা ভাবছিলেন যে কৃষি ব্যাংক, ওই যে কথাটা আপনাকে একটু আগে বলছিলাম, যে কৃষি ব্যাংকে আমার যা কস্ট অফ ফান্ড তার চাইতে কম কষ্টে আমি কৃষকদেরকে দেই, সাবসিডি দিতে হচ্ছে, তারপরে সবসময় লস করতেছি। ওই সময়ের ম্যানেজমেন্ট হয়তো ভাবছিল আমি যদি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কিছু একটা 20% লোন দিতে পারি, তাহলে ওখান থেকে যে এক্সিসটা আসবে তাহলে আমার এটা কমে যাবে, কেন লস নিয়ে চলতে ভালো লাগে না। সাকসেসফুল হয় নাই, হ্যাঁ, যার ফলে আমাদের ওখানে প্রায় 1-1.5 হাজার কোটি টাকা পড়ে আছে। নির্বাচনকে সামনে রেখে আপনাদের সাথে যারা যেসব কৃষকেরা যেসব কৃষি প্রজেক্ট নিয়ে জড়িত আছে তাদের আদান প্রদানের ক্ষেত্রে কতটুকু মানে বৃদ্ধি পেয়েছে নাকি সাবধান হয়েছে? না, এটা কিছুই হয় না, এখানে চেঞ্জই হবে না এই জন্য যে কৃষি ব্যাংকের লোনটা হয় ওই যে ক্রপ বেসড। মনে করেন পান, ও পানে এখন দিল, ওর আবার ঠিক যেই সময়টা ব্যাক করার সময় হবে সেই দিন দেবে। ইলেকশনটা যদি সেই সময় পড়ে তাইলে এক কথা, কিন্তু আমাদের শস্য তো 12 মাস ঘোরে। সুতরাং কৃষি ব্যাংকের এই ইলেকশনের কারণে বড় কিছু হয় না, বরং কৃষি ব্যাংকের ইলেকশন হয় ইউনিয়ন পরিষদ ইলেকশনে কিন্তু বড় ধরনের একটা ম্যাসিভ, আমরা অনেক টাকা পাই। কেন এমন কোনো মেম্বার নাই, এমন কোনো চেয়ারম্যান নাই যে যার কাছে লোন পাওয়া নাই, কিন্তু এই ইলেকশনে এটা খুব ইম্প্যাক্ট এফেক্ট করবে না। আচ্ছা, কৃষিতে তো আমাদের দেশে যথেষ্ট সফলতা এসেছে উৎপাদনের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে। তো আপনারা ইন্ডাস্ট্রিয়াল লোনের চেয়ে কৃষিতে আরো প্রাধান্যতা দিচ্ছি তো। ইনফ্যাক্ট আমাদের 80% লোনই হলো কৃষিতে। আর আমরা এখন চাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল লোন আমরা এখন দেই না, বাট অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি যেটা আছে আমরা তাকে প্রিফার করি। আমরা চাই যে ধরেন আমরা চা বিক্রি করতেছি, চা এক সময় তো ওই যে বস্তা বলে বিক্রি হইতো, তারপরে আপনার প্যাকিং আরাম বলে, ওখানে আমাদের একটা ভ্যালু অ্যাডিশন হচ্ছে। আমি আজকে মাছ বিক্রি করতেছি, মাছ যাচ্ছে ধরেন একটা বড় বস্তা, কিন্তু মাছকে যদি আমি প্রসেস করে বিক্রি করতে পারি তাহলে আমার এখানে এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়বে, ভ্যালু এডিশন হবে, এবং সেটার ফ্রেট কস্ট কম হবে। কেন হয়তো মাছের কাটা কোটা কত কিছু নিয়ে যাচ্ছে, তখন তো সলিড জিনিসটা যাবে, তাই না? আমরা কিন্তু এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোকে চাচ্ছি। তো খুব যে লোক আগিয়ে আসছে সেটা আমি বলবো না, তবে আসতেছে, পিপলও বুঝতে পারতেছে যে আমরা 1 কোটি লোক বিদেশে থাকতেছে, তাদের তো প্রচুর খাদ্য এখান থেকে যেতে পারে। শাক সবজি যদি খুব প্রসেস যায় তাহলে একরকম হবে, আনপ্রসেস গেলে আর একরকম হবে। সুতরাং এটা এখন যাচ্ছে, কিন্তু তবে মানে সন্তোষজনক না, আরো বেশি যাওয়া দরকার। আচ্ছা প্রণব ভাই, আপনার কাছে তো আপনি যেহেতু অর্থনীতির বিশ্লেষক, আপনি জানেন বাংলাদেশে তো আমাদের ঘোষিত অঘোষিত অসংখ্য ঋণ খেলাপি রয়েছে, এবং এই ঋণ খেলাপিদের হাতে তো বাংলাদেশের প্রচুর বিভিন্ন কৃষি ব্যাংক হতে শুরু করে এবং প্রায় ব্যাংকের টাকা তাদের হাতে রয়েছে। এই নির্বাচনে তারা তাদের মনোনীত দলকে, যাদের মাধ্যমে নির্বাচন করেছে, যাদেরকে গতবারে নির্বাচিত করেছে বা এর আগে, তাদের সুবিধা মতো দলকে নির্বাচিত করার জন্য এই ঋণ খেলাপিরা ভিতরে অন্যায়ভাবে টাকা বিনিয়োগ করে নির্বাচনের কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা, এবং বাংলাদেশে কতজন ঋণ খেলাপি আছে আনুমানিক? দেখুন, কিছুদিন আগে একটা পরিসংখ্যান বেরিয়েছে, মানে 2.5 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি বাংলাদেশে। কত? 2.5 লক্ষ কোটি টাকা। 2.5 লক্ষ কোটি টাকা। এটা আসলে ক্যামুলেটিভ, মানে পুঞ্জীবিত। মনে করেন আপনি দিলেন না, আপনি প্রতি বছরে কিন্তু বাড়ছে, আপনার সুদ বাড়ছে, আপনার মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস আপনার সুদের হার মিলে এগুলি হচ্ছে। কিন্তু এটা কিন্তু আগে না, রাইট অফের কালচার আছে, কিন্তু রাইট অফ করলেও কিন্তু মানে অবলোপন করলেও কিন্তু খেলাপি ঋণের পরিমাণ কিন্তু দিন দিন বাড়তেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করেছেন যে ঋণ খেলাপিরা নির্বাচনে অযোগ্য ঘোষণা, আজকেও কিন্তু দুদকের চেয়ারম্যান সাহেব এই কথা বলেছে, যারা ঋণ খেলাপি, যারা বিল খেলাপি, তারা কিন্তু নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবে। এই ব্যাপারে আমরা কঠোর পদক্ষেপ। সেটা তো এনেছে, আমি আপনাকে বুঝতে চেয়েছিলাম, আপনি হয়তো বুঝেন নাই। অর্থাৎ যেসব ঋণ খেলাপিরা ব্যাংক থেকে প্রচুর পরিমাণ টাকা নিয়ে
স্বঘোষিত অঘোষিতভাবে তারা কিন্তু ঋণখেলাপি সেজেই বসে আছে। তারা তো কোনো না কোনো সুযোগ নিয়ে এই ঋণগুলো আদায় করেছে এবং তারা আগামী নির্বাচনে তাদের সুবিধা নেওয়ার মতো সরকার যেন ক্ষমতা আসে, তাদের প্রার্থী যেন সুবিধা মতো প্রার্থী যেন নির্বাচিত হয়, এ ধরনের এই ক্ষেত্রে টাকাটা ইউটিলাইজ করবে কিনা। না না, এখন আমি আমাদের তারা গোপনে কোনো বিনিয়োগ আমাদের করবে কিনা? বাংলাদেশের অতীতে দেখা গেছে যে ফান্ড ডাইভার্ট হয়ে যায় অন্যদিকে। আমি একটা প্রজেক্টের কথা বলি, এটা সরকারি সংস্থার আইসিবির একটা প্রজেক্ট ছিল, যে উনি প্রজেক্ট কস্ট যা দেখিয়েছে তার চেয়ে তার এস্টাবলিশমেন্ট কস্ট বেশি। তো এখন কথাটা হচ্ছে, যখন আমাকে স্যাংশন করলো তারপর থেকে আমি টাকাটা নেওয়া শুরু করলাম, বিভিন্ন কিস্তিতে টাকা নিলাম। কিন্তু আমি টাকাটা যদি আমার মূল খাতে, আমার মানে উৎপাদন খাতে না ব্যয় করে যদি আমি আমার ব্যক্তিগত কাজে বেশি ব্যয় করি, তাহলে সেই টাকাটা অবশ্যই ব্যাংকে ফেরত আসবে না। এই জিনিসগুলো হচ্ছে একটা সোজা কথা, কিন্তু সহজ কথা, অত ইস্যুর দরকার নেই। সেটা হলো, হোয়াট ইজ দ্য সাইজ অফ ইউর ইকোনমি এবং হাউ মাচ মানি ইজ রিকোয়ার্ড ফর দিস ইলেকশন। এই সুন্দর কথাই বলেছেন। এই বিষয়টা আপনার কাছ থেকে আমি একটা ছোট বিরতির পর আপনার কাছ থেকে বিস্তারিত শুনবো। দর্শক, একটা ছোট বিরতি যাচ্ছি, বিরতির পর আবারও ফেরত আসবো। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফেরত আসলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আমাদের চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান সাহেব, আপনি যে কথাটা বলতে চেয়েছিলেন, অ্যাকুরেট কথাটা, জি, সেটা হলো যে এটা ইম্প্যাক্টটা কি হতে পারে। টাকা কিন্তু ওই যারা ঋণ খেলাপি আছে বা ঋণ খেলাপি নাই, দুইজনই টাকা ইনভেস্ট করে এখানে। একবার ঋণ খেলাপি বাইসা সে যে ইলেকশন করতেছে টাকা দিতেছে, তা ঘটনা না। টাকা আসে বিভিন্ন কারণে, আত্মীয়তার কারণে আসতে পারে, কেউ ইনভেস্ট করে যে আমাকে ফিউচারে এই করবা, কারণ নিজের টাকা আছে, এসব কিছু। এখন বাংলাদেশে ইলেকশনে মনে করেন পার সিট কত টাকা খরচ হবে একটা আপনি ধরে নেন, তারপরে 300 সিটে অত দিয়ে মাল্টিপ্লাই করেন, যে সাইজটা আসে সেটা কিন্তু আজকাল আমাদের দেশের যে ইকোনমি বা বাজেট যেটা, তার একেবারেই একটা ফ্র্যাকশন মাত্র। সুতরাং আগে যতটাই এই ইলেকশনের সময় নাটচড় দিতে পারুক না কেন ইকোনমিতে, এখন সেটা আর সম্ভব না। আরেকটা জিনিস আপনার কাছে নিশ্চয়ই তথ্য আছে আপনাদের কৃষি ক্ষেত্রে, আমি বলবো অ্যাগ্রোর ক্ষেত্রে, আমি সেক্ষেত্রে আপনার কাছেও জানবো। অ্যাগ্রো প্রজেক্টের ক্ষেত্রে বাংলাদেশের কোন জেলা বা কোন বিভাগ এখন মানে এই আপনাদের ব্যাংক থেকে বিভিন্ন সুযোগ সুবিধা বেশি নিয়েছে, বা ঋণ খেলাপির ক্ষেত্রে কোন জেলা? একেবারে জেলা হিসেবে আপনাকে আমি বলে দিতে পারবো না, এটা একটা সমস্যা। তো অ্যাগ্রো ইন্ডাস্ট্রি যেটা, এটা অ্যাগ্রো বেসড যে লোনটা বেশি কিন্তু রাজশাহীতে, সেটা আবার কৃষি ব্যাংকের মধ্যে পড়ে নাই, ওদের আরেকটা ব্যাংক আছে রাকাব, ওরা এই করে। আর সব জায়গায় মোটামুটি ওই গ্রেটার রাজশাহী ডিভিশন, এখন তো ওইটা আবার 2টা ডিভিশন হয়ে গেছে, বাকি 3টে হলো কৃষি ব্যাংকের আন্ডার, বাংলাদেশ কৃষি ব্যাংকের আন্ডার। এই জায়গায় মোটামুটি ধরেন ঢাকা ডিভিশন তৎকালীন, বা যদি এখন বরিশাল ডিভিশন ধরেন, তৎকালীন খুলনা, এখানে লোন কম না, কারণ এখানে চাষবাসটা বেশি হয়। একইভাবে আবার এই অঞ্চল যেটা কুষ্টিয়া, তো ওইদিকে পড়ে গেছে, কুমিল্লা, সিলেট, এই অঞ্চলেও আবার চাষ বন্ধ হয় না, এখানেও ধরেন প্রচুর লোন আমাদের চট্টগ্রামে লোন আছে অনেক। যেমন টমেটোর কথা আমি বলি, টমেটোটা কিন্তু একটা সময় কিন্তু পচে যায়। এই টমেটোটাকে যদি আমরা হিমায়িত প্রসেসে করে যদি আমরা জেলি করতে পারি, আমি ভুটানে দেখেছি যে ওখানে মানে ভুটানের জেলি, ভুটানের সস আমাদের বাংলাদেশে কিন্তু, হ্যাঁ এখন প্রচুর আসছে, কিন্তু আমাদের যেই পরিমাণে প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশন কিন্তু আমরা প্রক্রিয়াজাত করতে পারি না। আবার ভুটান থেকেও আসছে, ভুটান থেকে এখন এই যে আলুর কথা বলেন, তারপরে যে সমস্ত কৃষি অ্যাগ্রোবেস অনেক আইটেম আছে, যেগুলোকে অ্যাগ্রোবেস এবং ফিশারি, ইভেন মাছ, মাংস, যদি ধরেন গরুর মাংসকে আমি যদি এরকম ছোট ছোট স্লাইস করে কৌটার মধ্যে ঢুকাতে পারি, এক মিডল ইস্টই তো আমার কত লোক আছে, সেখানে তো সব মুসলিম, তারা সেই গরুর মাংসটা কনজিউম করে, এবং আমাদের গরুর মাংস তো ভালো অন্য দেশের চাইতে। সুতরাং এখন কিন্তু এই দিকে আসা উচিত। গার্মেন্টসে আমি যে টাকা আয় করি তার তো বড় একটা অংশ চলে যায়। আজকে যদি আমি এখানে গরুর মাংস তৈরি করতে পারি, এখানে যদি মাছ, যেমন এবার কোরবানিতে আমাদের কিন্তু বাইরে থেকে গরু আসে না, আমাদের কৃষকদের মাছের কথাই আপনি চিন্তা করেন, এটা কোরবানিতে গরু তো আসে না, এবং ওই যে ভ্যালু এডিশন হয়েছে, ধরেন আগে যদি আদা মরা গরু বাজারে আসতো, তার মানুষে তো অনেক লোকই খাইতে চায় 2 কেজি নিতে, একটা গরুতে হয়তো দেখা গেল যে 1 মণ হচ্ছে,
এখন একটা গরুতে 10 মণ হচ্ছে, তাইলে 10 মণ হলে তো 10টা গরু লাগতেছে না, কারণ আমার কনজাম্পশন তো আর 100 মণ লাগবে না। সুতরাং গরুর নাম্বার ঠিক থাকার পরেও কিন্তু মাংস অনেক বাড়তেছে, যার ফলে প্রোডাকশনটা বাইরে যায়, মানুষের কাছে বেশি সে নিতে পারছে। এখন যদি ধরেন মাছের কথা বললাম, কতগুলো মাছ আছে, যেমন পাঙ্গাস, তারপরে এই জাতীয় বোয়াল, আইর, কাটা নাই, এইসব মাছগুলো যদি আমরা প্রসেস করে বিদেশে পাঠাই, এটা কিন্তু প্রচুর বড় ধরনের মার্কেট আছে, এবং সেখানে এই ধরনের প্রজেক্টকে আরো ডেভেলপ করার জন্য আপনাদের পরিকল্পনা কি আছে? আমাদের পরিকল্পনা যত ওটা আসে একটু তত ক্লিয়ারলি বললে ভালো হয়। কৃষকদেরকে উৎসাহিত করার জন্য। কৃষকদের ইনফ্যাক্ট এটা কৃষক করতে পারবে না, এখানে একটু ফাঁক আছে। কৃষি ব্যাংক, কৃষির সাথে সবই যে কৃষকরা না, পারবে তা না। চাষি, মাছ চাষি বিভিন্ন প্রজেক্টে, হ্যাঁ, ওরা মাছ চাষি যারা, তারাও এটা করতে পারবে না। এইটার জন্য বিজনেসম্যান লাগবে, আচ্ছা, তাদের ইনভেস্টর, তারা আসবে, তারা ইন্ডাস্ট্রি করতে পারবে। আমরা লোন দিতে অতি আগ্রহী। এক কথায় আপনাকে বলে দিলাম, এই কৃষি সংক্রান্ত যত কিছু আছে, কৃষি প্রোডাক্টই হোক, আমরা এখন যেতেই চাই অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রির দিকে, কারণ এখানে আমার এমপ্লয়মেন্ট বাড়বে। আর ওই যে কৃষি যেটা, সে কিন্তু অনেকটা মেকানাইজড হয়েছে বাই দিস টাইম। ধরেন আপনার আগে যেখানে এই হাত দিয়ে কাটতো নাই, সেটা এখন মেশিন আসছে। চাষ করার গরু, সেটা এখন নাই, গরু আসছে। বড় বড় হারভেস্টার এসে গেছে। সুতরাং ইট ইজ মোটামুটি মেকানাইজেশনের কাছে চলে গেছে, এখন ইকুইপমেন্ট বেসড। এখন দরকার আমার এই প্রোডাক্টগুলোকে আমি যদি বিদেশে আমি সুন্দর প্রসেস করে বিক্রি করতে পারি। ধরেন আপনি এই যে আমরা বাঁধাকপি, একটা বাঁধাকপি বিক্রি করা, আর বাঁধাকপিকে কাইটা সুন্দর করে আরও বাঁধাকপি, তার সাথে ধরেন ওই যে লাল কি যেন ওটা, ক্যারট, ওই যে গাজর, এরকম আরও ওই যে ক্যাপসিকাম, একটা তরকারির মতো রেডি করে জাস্ট বাইন্দে পাচার করে দিলেন, তাহলে ওই যে কাঁচা যে অংশগুলো সেটা গেল না। তো এটা সে কিন্তু ওখানে কিনে নিয়ে জাস্ট আপনাকে, ওরা যেহেতু ওই সব দেশের মানুষের তো সমস্যা আছে। আমাদের দেশে মটরশুটি কিন্তু এখন ইয়েতে পাওয়া যায়, মোরগে পাওয়া যায়। হ্যাঁ, একটা এই জিনিসটা যেমন আমাদের একটা প্রতিষ্ঠান আছে যে প্রাণ কিন্তু এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু এগ্রিবেস কাজগুলি কিন্তু করছে। ধরেন ওরা 100 প্রায় 150 দেশে এক্সপোর্ট করতেছে আমাদের এই প্রোডাক্টগুলোতে। এটাকে আরও দরকার, সোজা কথা, তারা দে আর দি পাইওনিয়ার। আমি বলতেছি আরও ছোট ছোট আকারে আসতে পারে। ধরেন প্রাণ বড় করতেছে, আমি ছোট ছোট আকারে প্রাণকে আমি সাপ্লাই দেবো, কারণ এখনকার ব্যবসা তো ভিন্ন। দুনিয়াতে সব আপনার করতে হবে তা তো না। আপনি বড় আকারে আসেন, আপনি আবার সাবকন্ট্রাক্ট দেন যে তুমি আমাকে, যেমন প্রাণ কী করে, প্রাণও তো সব যে একবার নিজস্ব প্রোডাক্ট তা না। সে দুধ, মনে করেন দুধের যে প্রোডাক্টটা বানায়, সে তো আর গরু পালে না। তার গরু পালার ওই কন্ট্রাক্ট, মানে ফার্মার যেরকম আছে, ধরেন ওই রাজশাহী ডিভিশনের বিভিন্ন জায়গায় যেখানে ভালো হয়, এই ঢাকা ডিভিশনে যেখানে, তাদের ফার্মার্সদের সাথেই আছে যে তুমি এই দুধ দিবা, তারা জিনিসটা দেখে যে কিনা, ওই যে স্বাস্থ্যসম্মত কিনা ইত্যাদি, সেগুলো দেখা, যাতে ভালো দুধ আসে। তো এরকম এটা হতে পারবে। এখন কন্ট্রাক্ট গ্রোয়ার্স, এক কথায় বললে হবে যে ফার্মার্স হতে পারে, সে গ্রোয়ার্স হতে পারে, এবং এদের লাগবে। আমাদের অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রি, এটা হলো 100% টাকাই আমাদের। আপনি যখন গার্মেন্টসে যান, তখন অনেক জিনিস বিদেশ থেকে আনতে হয়, এখানে আসতে হবে না এক পয়সা, এটা সবটা সব এখান থেকে। দ্যাট ইজ আওয়ার, এটা আমার 100 টাকা যদি আমি আর আমাদের এই প্রজেক্টগুলো করার মতন এখন পরিবেশ এবং পরিস্থিতি অনুকূল আছে, অবশ্যই আছে। এবং আচ্ছা ভনব ভাই, আরেকটা আপনার কাছে একটা জিনিস, যে আপনি বলেছেন যে প্রায় 2,500 কোটি টাকার মতো, 2.5 লক্ষ কোটি মতো প্রায় বাংলাদেশের বিভিন্ন ঋণ খেলাপিদের হাতে রয়েছে। এই টাকাগুলো উদ্ধারের মানে সরকার যথাযথভাবে প্রয়োগ করা, আইন প্রয়োগ করে কিনা? আরেকটা জিনিস হলো, এই নির্বাচনকে সামনে রেখে অনেকের কাছে কালো টাকা আছে, ঘোষিত, হয়তো কেউ প্রকাশ করে, কেউ করবে না। এই দেশ থেকে টাকা, এই নির্বাচনকে সামনে রেখে টাকা পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? এখন যেহেতু মানে নির্বাচনটা পুরোপুরি একেবারে অংশীদারিত্বমূলক নির্বাচন হচ্ছে, সকল দলের অংশগ্রহণই হচ্ছে, এখন সেই সম্ভাবনাটা নাই। কিন্তু কিছুদিন আগে কিন্তু সেই সম্ভাবনাটা ছিল। এখন যে সবার মধ্যে একটা জোয়ার আসছে, ইলেকশন, প্রত্যেকের মধ্যে কিন্তু ইলেকশনের একটা জোয়ার। সেই দিক থেকে এই জিনিসটা এখন আশঙ্কার ব্যাপার নাই। কিবরিয়া সাহেব যখন অর্থমন্ত্রী ছিলেন, সাবেক অর্থমন্ত্রী ছিলেন, তখন তিনি কিন্তু বিভিন্ন, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে এই আপনার মানে এমন মানে বোর্ডের এমন পর্ষদ লোক রেখেছিলেন যারা
অর্থনীতির মানে সুপরামর্শ দিতে পারতেন। যেমন অর্থনীতিবিদ রেখেছিলেন যারা ব্যাংকিং সম্পর্কে জানে, অর্থনীতি সম্পর্কে জানে, হিসাব বিজ্ঞান সম্পর্কে জানে, ব্যবস্থাপনা আমাদের সম্পর্কে বর্তমান জানে। অর্থমন্ত্রী তো কিন্তু অর্থনীতিবিদ না হইলেও তো কিন্তু সেই তো না না, বাংলাদেশে আমি ভালো সেটা করতেছে। বলছি না। এই বোর্ডগুলিতে যদি এরকম বোর্ড থাকে আচ্ছা, যাই হোক, তাহলে কিন্তু ভালো হয়। ভালো হয়, খুবই ভালো হয়। একেবারে শেষ পর্যায়ে আমাদের চেয়ারম্যান সাহেব এই যে উনি একটা কথা, আমাদের কি বর্তমান বাংলাদেশে যেই এই বাংলাদেশ ব্যাংকের সাথে যারা অর্থনীতিকে পরিবর্তন উন্নয়ন সাধিত করে তাদের মধ্যে যোগ্য কত পার্সেন্ট যোগ্য ব্যক্তি আছে এবং পার্সেন্টেজ আপনি হিসাব আচ্ছা, করা যাই যাবে হোক, না। এটা হয়তো আপনি বলতে পারবেন না, তারপরে একটু করে যদি বলেন আগামীতে এই যারা সরকারে আসবে, যে দলেই আসুক না কেন, আপনার অবস্থান থেকে কৃষিকে উন্নয়ন করার জন্য মানে এই যে বহির্বিশ্বের সাথে কৃষিকে আরো আমরা যেন পরিচিত লাভ করাতে পারি, বাংলাদেশের যে আপনি যেই সব ইন্ডাস্ট্রির কথা বলেছেন, বিশেষ করে অ্যাগ্রোর কথা, সেক্ষেত্রে আপনার ব্যাংক থেকে মানে আপনি একজন চেয়ারম্যান হিসেবে কি আপনি প্রস্তাব রাখতে পারেন? আমার প্রস্তাব তো ধরেন এখন আমাদের 20,000 কোটি টাকা লোক নিয়ে আছে। আমার প্রস্তাব, আমরা করার চেষ্টা করতেছি এটাকে আরো বাড়াতে হবে। আমি 30,000 কোটি 40,000 কোটি টাকা দিতে হবে, কারণ গ্রামে যত অর্থকে ইনফিউজ করা যাবে তত সেখানকার ইকোনমি উপরে উঠবে। সেটা গিয়ে আমাদের ওই যে উন্নত দেশ হয় বা ওই যে মধ্যম আয়ের দেশ, যেখানে মানে ডিগ্রিতে উপরে ওঠার ক্ষেত্রে ওইটা কাজে লাগবে। আমাকে আই এম টু সেন্ড মোর মানি টু দ্য ভিলেজেস এবং ফর ইনভেস্টমেন্ট। এটাই হলো আমাদের বড়, আমরা সেটা কৃষি ব্যাংক হিসেবে আমরা সেটা করতেছি। আমরা দ্রুত যাতে বেশি বেশি টাকা দিতে পারি সে ব্যবস্থা করতেছি এবং ওই ইন্ডাস্ট্রি মানে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, কৃষি তো আছে, কৃষি কিন্তু বাদ দিয়ে দিচ্ছে না। অ্যাগ্রোর মধ্যে একটু উল্লেখ করেন কি কি ধরেন ফিশারি, মাছ, ওই যে গরুর মোটাতাজাকরণ, ব্ল্যাক বেঙ্গল যে আসে সোজা কথা। তারপরে যদি আপনি কৃষি ডেয়ারিতে দেই, ফিশারিতে দেই, তারপরে আর কোনটা আছে আমাদের, এইগুলোই তো মেইন জিনিসগুলোতে। এখানে মাংস, হাঁস মাংস, মাছ, মাংস, দুধ ইত্যাদি, এই সবটাতে আপনারা সাধারণ কৃষককে কত পার্সেন্ট আপনারা ভর্তুকি দেন? আমরা ভর্তুকি দিই না। আমরা ভর্তুকি যদি বলেন, আমরা আপনাদের মাধ্যমে যেটা ভর্তুকি 9% ইন্টারেস্টে আমি তাকে লোন দেই, কিন্তু আমার কস্ট অফ ফান্ড বেশি 10, তাকে আমার স্টার্টিং এ আমার 1% লসে তাকে আমি টাকা দিই। মানে ওইটা ভর্তুকিতে পড়ে না? এটা ভর্তুকির মধ্যে পড়ে। ওই ভর্তুকির কারণে ডেভেলপমেন্ট কি, মানে এতে কৃষকের ডেভেলপ কি? না, কৃষকের সুবিধা অবশ্যই, কারণ কৃষককে যদি 10,000 কোটি টাকা দিতে হইতো আমাকে, সেখানে 9,000 কোটি দিতে হয়, তাই 1,000 কোটি টাকা ইজ বিং ডিস্ট্রিবিউটেড অ্যামংস্ট দ্য ফার্মার, সুতরাং সে একটা বেনিফিট পাচ্ছে। ওকে, আপনারা দুজনকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, আপনারা সুন্দর কথা বলেছেন। যেহেতু আজকের নির্বাচনকালীন যে অর্থনীতি, দর্শক দুজন, একজন কৃষি ব্যাংকের চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান, আর একজন সাংবাদিক, কৃষি বিশ্লেষক, দুজন কিন্তু দুই প্রান্ত থেকে অনেক কথা বলেছেন এবং আগামী নির্বাচনে যেহেতু একটা অর্থনীতির প্রভাবের বিষয়ে কথা এসেছেন এবং আগামীতে যেই সরকার আসুক না কেন কৃষিকে আরও সম্প্রসারণ করার জন্য, কৃষকদেরকে স্বনির্ভর করার জন্য, কৃষি নির্ভর শিল্প করার জন্য কৃষি ব্যাংকের চেয়ারম্যান পরামর্শ দিয়েছেন। আশা করি আগামীতে যে সরকার আসুক না কেন কৃষিকে প্রাধান্যতা দিয়ে বহির্বিশ্বের সাথে যেন আমরা অন্যান্য ইন্ডাস্ট্রিয়ালের পাশাপাশি যদি কৃষি নির্ভর ইন্ডাস্ট্রিকে আমরা পরিচয় লাভ করতে পারি, আমাদের দেশ থেকে কৃষি পণ্য উৎপাদন করে যদি আমরা বহির্বিশ্বে যদি আমরা রপ্তানি করতে পারি, তাহলে আমাদের দেশের অর্থনীতি অনেক এগিয়ে আসবে। সময় স্বল্পতার কারণে তাদের কাছ থেকে আরও কথা শোনার থাকলেও সম্ভব হচ্ছে না। এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সাথেই থাকুন।